এই শহরের আলো বাতাসে বেড়ে উঠেছে দুই বোন, ইলহাম ও ইসরা। ৩ বছর বয়স থেকে নিজের চাইতেও বড় আকারের বাদ্যযন্ত্র সরোদ যাদের প্রাত্যহিক খেলার সঙ্গী। কেমন ছিল তাদের বেড়ে ওঠা? কেমন করে তারা শিখল এই সঙ্গীত? ফুলছড়ি সিস্টার্সের সুরের মূর্ছনার সঙ্গে করে এই গল্পগুলো আমরা শুনব তাদেরই মুখ থেকে। আমি ইলহাম ফুলছড়ি খান। আমি ইসরা ফুলছড়ি খান। আমরা ফুলছড়ি সিস্টার্স। আমার দাদু স্বাধীনতা পদকপ্রাপ্ত উস্তাদ ফুলছড়ি খান সাহেব, উনি একজন এসরাজ বাদক ছিলেন। আমার দাদুর নানা হলেন ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব, তার ছোট ভাই হলেন সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, যাকে আমরা বাবা আলাউদ্দিন খাঁ সাহেব নামে চিনি, এবং তার আরেক ভাই হলেন উস্তাদ আয়েত আলী খাঁ সাহেব, যার কাছে না আমার দাদু এসরাজ শিখেছিলেন। দাদুকে সবাই ফুলছড়ি নামে চিনে থাকলেও আমার দাদুর আসল নাম ফুলছড়ি নয়, তার নাম ইয়ার রসুল খান। আমার বাবা উস্তাদ মোহাম্মদ ইলিয়াস খান, তিনি একজন তবলা আর্টিস্ট, বর্তমানে স্কলাস্টিকাতে আছেন মিউজিক টিচার হিসেবে। আর মা সুপ্রিয়া আক্তার, তিনি বেঙ্গল গ্রুপে আছেন। একদম ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার মা গান গাইতে ভালোবাসেন, মা গান করেন, বাবা তবলা বাজান, তবলা সাথে সাথে বাবা আরও অনেক ইনস্ট্রুমেন্ট ট্রাই করেন। আমাদের বাসায় অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, গিটার, এসরাজ, ভায়োলিন, হারমোনিয়াম, ইভেন সরোদও ছিল, একটা ছোট্ট সরোদ ছিল এক কোনায়, বাবা মাঝে মাঝে বাজাতো। তো আমার একদিন দেখে খুব শখ হলো, কীরকম ইনস্ট্রুমেন্ট, একটু দেখতে অন্যরকম, একটু সাইজে অনেক বড়, আমার সমান, আমার চাইতেও বড় ছিল তখন হাইটে। তো বাবাকে বললাম, বাবা আমার হাতে দিল, দিয়ে তারপর কিভাবে সারগাম বাজাতে হয়, সা রে গা মা, এভাবে আমার সরোদের যাত্রা শুরু। আমরা দুজনই বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়, বেঙ্গল ফাউন্ডেশন আর কি, তো সেখানে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের কাছে তালিম নেওয়া শুরু করি। আমার তখন 5.5 বছর হবে, হ্যাঁ 7.5 বছর, তখন থেকে আর কি সরোদ 2015 সালে। তো এরপর হচ্ছে বেঙ্গলি আমাদের শেখা শুরু হয় পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং শ্রী কৌশিক মুখার্জির কাছে। এরপর আমাদের লাইফের প্রথম প্রোগ্রাম বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল 2016-এর নভেম্বরে। এই দিনটা অনেক বেশি স্মরণীয়, কারণ প্রথমত এটা আমাদের প্রথম পারফরমেন্স, ইসরা আমার, আর তার চাইতেও স্মরণীয় কারণ একই স্টেজে আমি, আমার ছোট বোন ইসরা এবং আমার বাবা একসাথে ছিলাম একই সাথে। এবং বাবা তবলা আর্টিস্ট হলেও সেই প্রোগ্রামে বাবাও আমাদের সাথে সরোদে অংশগ্রহণ করে। আমার তখন 6 বছর বয়স, তো বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টিভ্যালের সবচেয়ে কনিষ্ঠ আর্টিস্ট হিসাবে আমি ছিলাম সে বছর। আর সবচেয়ে এল্ডেস্ট ছিলেন হচ্ছে বিদুষী গির্জা দিদি। আমাদের ছুটির দিনগুলোতে বাবা অলওয়েজ মানে স্পিকারে ছেড়ে রাখতো বেগম আক্তারজি, ঠুমরি। তো ওই থেকে আসলে আমাদের গান শোনা বা শোনার যে আগ্রহ ওটা তৈরি হয়। আর আমাদের গুরুজি বা বাবা গুরুজি সবাই বলবো, যত কান পাকবে, যত শুনবে তুমি, তত তুমি সেটা মানে বাজাতে পারবে। যত কান পাকবে তত তোমার হাত তৈরি হবে, যেটা যত তুমি ক্লিয়ারলি গাইতে পারবে, যত সুরে গাইতে পারবে, তত সুরে বাজাতে পারবে। তো এই কথাগুলো তখন থেকে একটু একটু করে মেনে চলার চেষ্টা করি, এখনো করছি। শাস্ত্রীয় সঙ্গীতকে গুরুমুখী বিদ্যা বলা হয়। গুরুমুখী বিদ্যার কারণ হলো, গুরুর মুখ থেকে না শুনলে, গুরুকে না বাজাতে দেখলে, গুরুকে সেটা করতে না দেখলে এটা সহজে আয়ত্ত করা যায় না। গুরুই একমাত্র বলে দিতে পারে আপনার কোথায় সমস্যা, আপনাকে ঠিক কী রেয়াজ করতে হবে, কিভাবে করলে আপনি জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন। অনলাইনে বা আমরা এখনকার যেরকম দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেখে দেখে শিখে ফেলছে গান, এইটা শাস্ত্রীয় সঙ্গীতের বেলায় না। এই শাস্ত্রীয় সঙ্গীত শিখতে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক রেয়াজ প্রয়োজন। প্র্যাকটিস না করলে আপনি হাতে সেটা আসবে না, আপনার গলায় সেটা আসবে না। এই আয়ত্তের জন্য আমাদের রেয়াজ, একটা স্পেসিফিক কোনো সরগম, একটা স্পেসিফিক কোনো পাল্টা বা ঝালা, একই লয় থেকে আস্তে আস্তে লয় বাড়ানো, এভাবে অনেক ঘন্টা ধরে রেয়াজের মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছাই বা আয়ত্তে আনি। আমার যেহেতু বেঙ্গল পরম্পরায় শিখতাম, তো সকাল 10টায় চলে যেতাম ক্লাসে।
তো গুরুজিরা আসতেন 11টায়, 11টা থেকে 2টা পর্যন্ত টানা রেওয়াজ। আবার বাসায় এসে দেখা যেত গুরুজি যেটা দিয়েছে সেটা আবার প্র্যাকটিস করা। তো এইটা আমাদের মাসের পর মাস, মাসে 15 দিন ক্লাস হতো। গুরুজিদের ইন্টারভিউতে শুনি যে 1-2 ঘন্টা না বাজালে একটা রাগের সম্পূর্ণ ফর্মটা শোনা হয় না, একটা রাগকে ঠিক মতো চেনা যায় না। ঠিক ওটা একটা মানুষের পরিচয়ের মতো। আমরা যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি আপনি কে, তো আমরা হয়তো নাম, কি করেন, কোথায় পড়ালেখা করেছেন, এইটুকু জানলে তো আর সেই মানুষটাকে জানা সম্ভব নয়। তেমনই একটা রাগকে অনেকটা সময় ধরে না শুনলে সেই রাগটাকে চেনা যায় না। এই জেনারেশনের আর 5টা বাচ্চাদের মতো হয়তো আমাদের বেড়ে ওঠাটা নয়। যখন মানুষের খেলার বয়স, তখন আমাদের খেলা ছিল এই সরোদ, এই মিউজিক। আমার এখনো মনে আছে বাবা আমাদেরকে চ্যালেঞ্জ দিত যে কোনো একটা কম্পোজিশন বের করে বলতো এই কম্পোজিশনটা তোলো, আলী আকবর খাঁ সাহেবের, রবিশঙ্করজির, আলাউদ্দিন খাঁ সাহেবের, এই কম্পোজিশনটা তোলো, যদি তুলো এটা পাবে। তা আমাদের ওই পাওয়ার ইচ্ছা এই থেকে হচ্ছে কম্পোজিশনগুলো তোলা হতো। সে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কখন যে এই মিউজিকটাকে ভালোবেসে ফেলেছি বলা মুশকিল। আমরা ক্লাসিক্যাল মিউজিকই করি এমন নয়, আমরা ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে আরও অনেক কিছুর সাথে ইনভলভ হচ্ছি, ফিউশন মিউজিক করছি। সত্যি কথা বলতে আমার বাবা এটাতে আমাদেরকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছেন। আর যদি বলা যায় এখন কি কাজ করছি বা কি কাজ করা হয় আমাদের, তো আমি স্টুডিওতে প্রায় কাজ করি। আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর, তারপর নানা অ্যাডস, জিঙ্গেলস, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয় এবং আমরা পাশাপাশি গানও করি। আমি মনে করি ভাষাটা বড় কথা না, সুর দিয়ে আসলে যে কারোর সাথে কমিউনিকেশন করা যায়, যে কারোর সাথে কথা বলা যায়, সুর দিয়ে মানুষকে কাঁদানো যায়, হাসানো যায়, সব রকম ইমোশন ফিল করানো যায়। মিউজিক আমাদেরকে সবসময় প্রফুল্ল করে, আনন্দ দেয়, আমাদেরকে সব কালো ঘটা, ডিপ্রেশন সব থেকে বেরিয়ে নতুন একটা জগতে নিয়ে যায়। আমরা 2 বোন আমাদের দেখলে হয়তো মনে হয় খুব শান্তশিষ্ট হতে পারি বা কিছু একটা, কিন্তু আমরা খুব ঝগড়ুটেও অনেক। আসলে বিশেষ করে বাজনার সময়। হ্যাঁ, আমরা যেমন একে অপরের খুব সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, একে অপরের সব কিছু জানি, ঠিক তেমনই আমরা খুব ঝগড়া করি, স্পেশালি বাজনাতে। হ্যাঁ, আমাদের চোখে চোখে কথা হয়, আমাদের মুখ বাজনার সময় ইশারায় কথা হয়। এরকম হয়েছে যে আমি বাজাচ্ছি, ওকে ইশারা দিয়ে বলছি থাম তুই, এখন আমাকে বাজাতে দে। আমরা বাজনার সময় স্টেজও
ইলহাম দিদি ভাই ওকে আমার পার্ট আমাকে বাজাতে দাও, এবার যে ঝগড়াটা হয় মানে ওরা চোখের ইশারায় আমাদের ঝগড়া বা আমাদের কথা বাজনা হয়। দেখলে আশা করি Always. সবাই বুঝবে। আর ক্লাসিক্যাল মিউজিক যেহেতু এটা তো মুখস্থ বিদ্যা নয়, আমরা ওই মুহূর্তে স্টেজে বসে যা মাথায় আসছে সেটার উপর ইম্প্রোভাইজ করে পারফর্ম করছি। তাই আমাদের এটা এক প্রকার বলা যায় আমরা একে অপরের সাথে কি কথা বলছি তারই একটা ফর্ম মিউজিকের মাধ্যমে সেটা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে আমরা যেটা দেখি যে সব নোটেশন, ওদের সামনে নোটেশন থাকে, তা একে অপরের দিকে তাকায় না, শুধু কন্ডাক্টর যে ইশারা দিচ্ছে সেটাতে। কিন্তু আমাদের পারফরমেন্সে তারা অলওয়েজ মানে ক্লাসিক্যাল মিউজিকে যেটা আর কি দেখা আমরা যায়, হাসছি খেলছি যেন আমরা একে অপরের সাথে খেলায় মত্ত। হ্যাঁ। এরকম মিউজিক ছাড়া আমরা কিছুই না, হ্যাঁ। কিন্তু তারপরে অনেক কিছুই করা হয়। আর আমি খুব বই পড়তে ভালোবাসি, ও রিসেন্টলি স্কেচ করা শুরু করেছে। আমি লেখালেখি একটু করি, গান হ্যাঁ। লেখি, সুর করি, কম্পোজিশন তৈরি কবিতা করি, লেখা ওই আবার হয়। দেখা যাচ্ছে মিউজিকে আসছি। এই অবসর সময়টা আসলে এইভাবেই আমাদের কাটে। স্বপ্ন এই যে এই ক্লাসিক্যাল মিউজিক বা এই শরৎকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া, সেটা হোক ফিউশনের মাধ্যমে, হোক সেটা পিওরলি ক্লাসিক্যাল ফর্মে, হোক সেটা যে কোনোভাবে। আমি দেখতে চাই সবাই এই ইনস্ট্রুমেন্টটাকে চিনছে, সবাই এই ইনস্ট্রুমেন্টটা শেখার আগ্রহ পোষণ করছে, ক্লাসিক্যাল মিউজিক করছে। স্পেশালি আমাদের দু বোনেরই একটা শখ আছে, ইচ্ছে, অনেক বড় স্বপ্ন যে ইন ফিউচারে আমরা একটা নিজেদের মিউজিক স্কুল দিতে চাই। আমার ইচ্ছা আসলে মিউজিক নিয়ে পড়াশোনাটা করা, বাহিরের দেশে যদি আমি চান্স পাই মিউজিক নিয়ে পড়তে চাই। আর ও যেটা বললো যে আসলে মিউজিকটাকে সারা বিশ্বে, আমার শরৎটাকে, আমার মিউজিককে ছড়িয়ে দেওয়া, এইটুকুই চাওয়া, আসলে আর কিছু চাওয়া নেই। হ্যালো বাংলাদেশকে ধন্যবাদ আমাদের সাথে সময় কাটানোর জন্য। বন্ধুরা, হ্যালো বাংলাদেশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। किसको बताओ मन ना किसको बताओ पर कन्हैया किसको बताओ